জানি না তাড়াতাড়ি আইসা আমার সাথে দেখা করবি, আর নয়তো বা তোর সাথে একদমই কথা নেই। সবচাইতে ক্লোজ ফ্রেন্ড বলতে পারেন, নিজের বোন থেকেও বেশি। হঠাৎ করে কল দিয়ে বলল, বিয়ের পর তোর সাথে আর দেখা হয়নি, কথাও হয়নি, তুই আজকে অবশ্যই হাজব্যান্ডের বাসা থেকে বাবার বাড়িতে আসবি, কারণ আমিও আমার বাবার বাড়িতে আসতেছি। তোর সাথে অনেক গল্প আছে, আর তাছাড়া আমার সংসারের কিছু কেনাকাটা করব। তবে কিছু কেনাকাটা যে 26,000 টাকা অতিক্রম করে ফেলবে সেটা আমি একদমই ভাবিনি। এর আগ থেকেই প্ল্যান ছিল, যখনই স্কুলে পড়তাম দুজনে মিলে প্ল্যান করতাম আমার পছন্দেই সব কিছু কিনবো তোর সংসারের জন্য, কারণ আমি তো বিয়েই করব না। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া ভাবি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। আমার ফ্রেন্ডের নাম আঁখি, তবে এখন পরিবর্তন করে রাখা হয়েছে ফাতেমা। সেই গল্পটা না হয় অন্য একদিন বলবো। আগে একটা গল্প বলি, যে ওর যেহেতু ছোটোবেলায় মা মারা গেছে, তাই ছোট থেকে আমি চেষ্টা করতাম ওর সাথে খুব ভালো একটা বন্ডিং রাখার, যেহেতু ও এই কষ্টটা আর না পায়। নিজের সাথে নিজের একটা বোঝাপড়া ছিল যে আখির বার্থডে আমি কখনোই ভুলবো না। ঠিক যেমন ভাবনা তেমন কাজ। 10 বছর হয়ে গেছে বন্ধুত্বর, আজ অবধি কখনো আমি ওর বার্থডে ভুলিনি। ও যত দূরেই থাক না কেন, প্রত্যেকবার ওকে অন্তত একটা কল দিয়ে ওর সাথে কিছুক্ষণ কথা হলেও বলেছিলাম। হ্যাঁ বলেছিলাম, কেন বললাম এই কথাটা সেটা একটু পরেই জানতে পারবেন। 2025 সাল, ওর হলো জানুয়ারির 1 তারিখে বার্থডে। তবে এবার আমি ওকে না উইশ করতে পেরেছি না কথা বলতে পেরেছি। তার একটা বড় রিজন ছিল, অথবা মিথ্যে কথা বলবো না, বলতেও পারি যে ভুলে গিয়েছিলাম। রাত 12টা বাজে প্রত্যেকবার ওকে উইশ করা হয়, কিন্তু এবার না করতে পারায় সকালে উঠে আমার ভীষণ মন খারাপ ছিল। এমন না যে আমি সজাগ ছিলাম না, অথবা আমি বেশি অসুস্থ ছিলাম। হ্যাঁ অসুস্থ ছিলাম, মেডিকেলে ভর্তিও ছিলাম, আপনাদের ভাইয়ার সাথে ছিলাম, তার জন্যই হয়তো ওর কথা খুব একটা মনে পড়েনি। তবে ওই মুহূর্তটা ছিল আমার জন্য খুবই স্পেশাল, সেটা হয়তো অন্য একটা ব্লগে শেয়ার করবো। আজকে শুধু ওর কথা। ভুলে যাওয়ার কারণে আমার ঘুম থেকে উঠে ওর কথা যখন মনে পড়লো, তখন ভীষণ খারাপ লেগেছিল, আর মনটাও খুব খারাপ হয়ে গিয়েছিল। বাবু ভাইয়ার সাথে ওর সম্পর্কের বিয়ে হলেও খুব একটা ভাইয়া ওর বার্থডে নিয়ে মাথা ঘামায় না। এই বিষয়টা আমি বরাবরই দেখতে পারি, ওর মনে খুব একটা দাগ কাটে, খুবই কষ্ট পায় ওই বিষয়টাতে। কখনোই ও আমাকে মুখ ফুটে বলেনি, অথবা হয়তো বা ভাইয়াকেও বলে না। তবে যেহেতু আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমি বলতে পারি আমি ওর মায়ের মতো। কারণ হ্যাঁ, আমি ওকে মায়ের মতোই দেখাশোনা করার চেষ্টা করি। কোনো একদিন ওর মুখ থেকে শুনবো ও আসলে এই বিষয়টা কতটুকু ফিল করে। আচ্ছা যাই হোক, যেহেতু ও কখনো না বললেও আমি বুঝতে পারতাম যে ওর বিষয়টা খুবই খারাপ লাগতো। তবে 2025 সাল যে ওকে এত সুন্দর একটা গিফট দিবে ভাইয়া, সেটা আমি কখনোই ভাবতে পারিনি। ও অনেক দিন ধরেই বলছিল বাবু ভাইয়াকে যে আমার রান্নাবান্নার জন্য কিছু আইটেম কিনে দাও, যেগুলো দিয়ে আমি রান্নাবান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। তবে বাবু ভাইয়া খুব একটা কেয়ার না করলেও একেবারেই বাবু ভাইয়া সবগুলো জিনিস কিনে দেবে, সেটা আঁখি বা আমি কেউই ভাবতে পারিনি। যা যা পছন্দ হয়েছে আঁখির প্রত্যেকটা জিনিস বাবু ভাইয়া কিনে দিয়েছে। আমি যেতে পারিনি, তার কারণ হলো আমার নানু ভীষণ অসুস্থ ছিল। নানু অসুস্থ থাকার কারণে আমি ওর সাথে যেতে পারিনি। তবে ওর সাথে এসে দেখা করেছি, এতে ও খুব খুশি হয়েছে। এবার বাবার বাড়িতে যাওয়া শুধুমাত্র ওর জন্য, যে ওর সাথে দেখা করব, কথা বলবো, এই আর কি। এই ভিডিওটা ওর বাবার বাড়িতে করা, মানে আঙ্কেলদের বাড়িতে করা। যেহেতু আঙ্কেলদের পরিবারে কোনো মহিলা মানুষ নেই, তাই ঘরগুলো একটু এলোমেলো বা অগোছালো, তাতে কিছু মনে করবেন না আশা করি। ওর কেনা প্রত্যেকটা জিনিস আমার খুবই পছন্দ হয়েছে। কোয়ালিটিও ছিল বেস্ট এবং মানেও ছিল ভালো। দামও খুব একটা বেশি ছিল না। সব কিছু মিলিয়ে 26,000 টাকা লেগেছে। তবে কি কি কিনেছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পারছেন। একসাথে অনেক কিছু পেয়ে আঁখি ভীষণ খুশি, তবে আমি খুব জেলাস। তার কারণ হলো আমার সংসারে এখন এগুলো লাগবে। যে মেয়েটা একটা সময় বলতাম আমি তো কখনো বিয়েই করবো না, সেই মেয়েটাও আজ বিয়ে করে ফেলেছি, 8 মাস হয়ে গেল। যাই হোক, যেহেতু বিয়ে করেই ফেলেছি, তাহলে এই জিনিসগুলোর প্রতি লোভ তো আমারও আসবে, তাই না? বিয়ের আগে থেকে আঁখির এইসব জিনিসপত্রের প্রতি ভীষণ লোভ ছিল, কারণ যেহেতু ওর ঘরের সকল কাজ ওরই করতে হতো, রান্নাবান্না সব কিছু, তার জন্য এগুলোর প্রতি ওর আকর্ষণ ছোটোবেলা থেকেই ছিল, মানে যখন থেকে ও বুঝের হয়েছে। কিন্তু আমার এগুলো খুব একটা ভালো লাগতো না। আমি টাকা জমাবো, মানে আমি ঘুরতে যাব, খাওয়া দাওয়া করব, এই আর কি।
আখির মোটামুটি কয়েক বছর পার হয়ে গেল সংসার জীবনে, একটু একটু করে তার সংসারটা গুছিয়ে নিচ্ছে। আমি সবেমাত্র সংসার শুরু করলাম, সংসার কি জিনিস তা আমি এখনো বুঝে উঠতে পারছি না। যেহেতু পরিবারের ছোট্ট মেয়ে ছিলাম, খুব আদরেই বড় হয়েছি, এগুলোর বিষয়ে আমার খুব একটা নলেজ ছিল না বা খেয়াল করতাম না। তবে আখিকে দেখে একটু একটু করে শিখছি, ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তবে ছোট্টবেলা থেকে ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। ওর ধৈর্য খুব বেশি ছিল, ও খুব ভালো এবং বুদ্ধিমান একটা মেয়ে ছিল। ওর ধৈর্যের কথা আমার মনে হয় এই পৃথিবীতে সবচাইতে ধৈর্যশীল নারী ও। তার কারণ হলো ছোটবেলায় মা হারিয়েছে। আসলে একটা বিষয় না যে ওর ধৈর্য শুধু একটা বিষয়, প্রতিটা বিষয়েই ওর ধৈর্য খুব বেশি। তবে যদি কারোর সাথে ও ধৈর্য হারিয়ে ফেলে, তার মানে আমি নিঃসন্দেহে বিশ্বাস করি দ্বিতীয় পার্সনটা এমন একজন মানুষ ছিল যে মানুষটাকে আসলে সহ্য করা সম্ভব না কারো পক্ষে। চলেন এখানে আপনারা এগুলো দেখতে দেখতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করা যাক। আমরা দুইজন ছিলাম একেবারে দুই মাইন্ডের মানুষ। আমি খুব রাগী এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার মানুষ, আর আখি ছিল খুবই ধৈর্যশীল মানুষ এবং বুঝে শুনে কথা বলার মানুষ। আমার এত পরিমাণে রাগ ছিল বলে আখি আমাকে দেখে একটা কথা বলেছিল। আসলে আমার রাগটা কমানোর জন্য আমার মা বাবা ভাই বোন অনেকে অনেকভাবে বুঝিয়েছে, অনেক কথা দিয়ে বুঝিয়েছে। আসলে কারো কথাই আমার মাথায় ঢুকেনি বা মাথার উপর দিয়ে চলে গেছে বললেও পারেন। তবে ওর একটা কথা আমি আজও ভুলিনি। ও বলতো যে জানো সুমাইয়া, তুই যে রাগ করবি, রাগ করার কিছু কারণ তো অবশ্যই আছে, তবে রাগ ঠিক তখনই করিস যখন তোর রাগের মূল্য তোর কাছে আছে। এই কথাটা দ্বারা ও এটাই বুঝিয়েছিল যে আসলে যখন আমরা রাগ করি তখন আমরা আশা করি অন্য কেউ এসে আমার রাগ ভাঙাবে অথবা আমাকে মানিয়ে নেবে বা যার ভুল সে স্বীকার করে নেবে। তবে প্রত্যেকটা সময় এটা হয় না। তবে ওই সময়গুলো রাগী মানুষগুলো আরও বেশি রেগে যায়, যেটা একদমই করা উচিত না। তখন আমি ধীরে ধীরে বুঝতে শিখলাম যে আমার রাগ ঠিক তখনই করা উচিত যখন আমি মনে করব আমার রাগ ভাঙাতে কেউ আসবে। এটা কেন বললাম সেটাও বুঝিয়ে বলছি। আখির ভাষ্য অনুযায়ী একটা মানুষের সাথে আমাদের রাগ করা তখনই শোভা পায় যখন নাকি এই মানুষটা আমাকে যতটুকু ভালোবাসে তার থেকেও বেশি আমাকে কষ্ট দিয়েছে। শুধুমাত্র সে আমাকে কষ্ট দিয়েছে বলেই আমি তার সাথে রাগ করব তা না। কষ্টের মাত্রাটা যখন বেশি হবে ভালোবাসার তুলনায় তখনই রাগ করব। আর তখনই রাগ করাটাকে নিজের রাগকে নিজের মূল্যায়ন বলে ও আখ্যায়িত করে। ওর মতো করে কথাটা কতটুকু বুঝিয়ে বলতে পেরেছি তা জানি না, তবে নিজের মধ্যে এটা খুব ভালোভাবে ধারণ করতে পেরেছিলাম যে হ্যাঁ, আজকের পর থেকে অহেতুক আর রাগ করব না। অহেতুক তো রাগ করতাম না, এটাই স্বাভাবিক, অহেতুক কেউ রাগ করে না। তবে বিষয়টা হলো ছোট ছোট বিষয় বা প্রত্যেকটা বিষয় ধরেই রাগ করব না। যখন দেখব রাগ করা অবশ্যই দরকার অথবা রাগ করেছি বলে আমি এটা মানুষকে বুঝিয়ে বলতে পারবো তোমার অন্যায়টাই বেশি ছিল, তখনই মাত্র রাগ করব। এই উসুলে চলতে চলতে আস্তে আস্তে আমার রাগটা অনেকটাই কমে গেছে। আশা করি সামনে যখন বড় হব, ম্যাচিউরড হব, আরও রাগ কমে যাবে। তবে এখন আপনাদের ভাইয়াকে দেখে রাগ অনেকটাই কমে যায়। তার কারণ হলো আপনাদের ভাইয়া আমার তুলনায় যথেষ্ট ম্যাচিউরডের আসলে কোনো সীমারেখা নেই। প্রত্যেকটা মানুষের ম্যাচিউরিটি দিন দিন বাড়ে। তবে আমার ম্যাচিউরিটির তুলনায় আপনাদের ভাইয়ার ম্যাচিউরিটি খুবই ভালো। সে তার আবেগ রাগ কন্ট্রোল করতে পারে। আমিও চেষ্টা করছি তার মধ্যে শেখার, আস্তে আস্তে হয়তো শিখে যাব। তবে আমি ভীষণ হ্যাপি আমার প্রত্যেকটা লাইফে, মানে আমার লাইফে প্রত্যেকটা মানুষ খুবই খুবই সাপোর্টিভ আমার জন্য, যাদের আমি ভালোবাসি। যেমন ধরেন আমার বেস্ট ফ্রেন্ড, আমার সবচাইতে কাছের মানুষ, সে আমাকে বোঝানোর চেষ্টা করে। আপনাদের ভাইয়া আমার ভালোবাসার মানুষ, লাইফ পার্টনার, সে আমাকে বোঝানোর চেষ্টা করে। আসলে যখন কাছের মানুষগুলো একজন আরেকজনকে বুঝিয়ে চলার চেষ্টা করে তখনই লাইফ সুন্দর হয়। তবে আমি জানি না কয়টা মেয়ে নিজে হ্যাপি হয়ে বলতে পারবে আমি ভীষণ খুশি, সেটা আমি বলতে পারি। অনেক মেয়েরাই আছে যে নিজের লাইফ নিয়ে সন্তুষ্ট না অথবা নিজেকে নিজে খুশি রাখতে পারে না। তবে এখানে আমি বলবো যে আমার ক্রেডিট সামান্য হলেও আমার আশেপাশের মানুষের ক্রেডিট এখানে অনেক বেশি। কারণ আমার মা বাবা কখনোই আমাকে
কোনো কিছু চাপিয়ে দেয়নি, সবটা সময় আমাকে স্বাধীনতা দিয়েছে। আমার ফ্রেন্ডরা সবসময় আমার উপর বিশ্বাস রেখেছে, তাদের বিশ্বাসের কারণে কখনই আমি কোনো বাজে কাজ করতে পারিনি। ঠিক তেমনি লাইফ পার্টনার একটা বন্ধুর মতো পাওয়ার কারণে আমার লাইফটা এখন আরও বেশি সুন্দর। আপনারা সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, তার সাথে সাথে আখির জন্য দোয়া করবেন। একটু একটু করে আখি যেমন তার সংসারটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছে, ইনশাল্লাহ কোনো একদিন আমিও আমার সংসারটা সাজিয়ে গুছিয়ে নেব। আপনারা সবাই আমার ফ্রেন্ডের কেনা জিনিসগুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে ডিনার সেটটা সম্পূর্ণ খুলে দেখাতে চাইনি, কারণ গুছিয়ে রাখতে খুবই কষ্ট হবে। আর যেহেতু নানু অসুস্থ, তাই আমি চলে যেতে চাচ্ছিলাম খুব দ্রুত করে। প্রত্যেকটা জিনিস আমার খুব বেশি পছন্দ হয়েছে। এখানে লাইটিং ইফেক্টটা ভালো না থাকায় জিনিসগুলো দেখতে কতটুকু বোঝা যাচ্ছে তা জানি না, তবে সাজিয়ে গুছিয়ে নিলে জিনিসগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। সবগুলো ডিনার সেট তো আপনাদের দেখানো সম্ভব হলো না, যতটুকু সম্ভব হয়েছে তাই দেখালাম। আর এই যে ব্লেন্ডারটা, আমার মনে হলো সবগুলো প্রোডাক্ট থেকে এই ব্লেন্ডারটা একটু কম দামি অথবা ভালো মানের ছিল না। এছাড়া প্রত্যেকটা জিনিস খুবই ভালো মানের এবং ভালো কোয়ালিটির ছিল, আমার কাছে বেশ পছন্দ হয়েছে। এই জিনিসগুলো কার কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন, আর অবশ্যই জানাবেন, দোয়া করবেন আমার ফ্রেন্ডের জন্য আর আমাদের জন্য। কেমন, আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।